আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এজবাজ পেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম ক্যারিয়ার স্কোপ ইন কুয়েত আর্মি। আজকে আমাদের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন আনামুল হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ফার্মাসি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। প্রিভিয়াসলি হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করেছেন কুয়েত আর্মিতে। ওয়েলকাম করছি আমাদের অনুষ্ঠানে মিস্টার এমডি আনামুল হক, আপনাকে। থ্যাংক ইউ ভাই। হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে যে কুয়েতে আপনার কাজ করার অভিজ্ঞতা, সে বিষয়ে আমরা একটু জানতে চাইবো শুরুতেই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাকে ইনভাইট করার জন্য। যদি দেখেন যে গ্লোবাল অ্যাসপেক্টস সারা ওয়ার্ল্ডে কিন্তু নট লাইক দ্যাট, যে আমি বললাম যে ফার্স্ট ওয়ার্ল্ড, নট লাইক দ্যাট। যদি আপনি আফ্রিকার দিকেও দেখেন, যাদেরকে আমরা থার্ড ওয়ার্ল্ড বলে থাকি, সে ফর এক্সাম্পল উগান্ডা, সে ফর এক্সাম্পল বতসোয়ানা, তানজানিয়া, হ্যাঁ, এইসব দেশেও কিন্তু উন্নত দেশের মতো ফার্মাসিস্টদের মেইন কাজটা হচ্ছে তারা হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার, অর্থাৎ একটা স্বাস্থ্যসেবার একটা গুরুত্বপূর্ণ অংশ। ওরা মেনলি কাজ করে অ্যাটলিস্ট 70 থেকে 80% হচ্ছে আপনার হেলথ কেয়ার সেটিংয়ে। তো হেলথ কেয়ার সেটিংটা আসলে একটু ক্লারিফাই করি। সেটা হচ্ছে কি, একটা হসপিটাল হতে পারে, একটা ক্লিনিক হতে পারে, আর একটা হতে পারে কি যেটাকে বলে কমিউনিটি ফার্মেসি, মানে বাইরে বলে কমিউনিটি ফার্মেসি, যেটা আসলে আমরা বাংলাদেশে বলি রিটেল ফার্মেসি বা ঔষধের দোকান। আসলে বাংলাদেশে যেগুলো আছে সেগুলোকে বলা যেতে পারে ওষুধের দোকান, নট ফার্মেসি। ফার্মেসি মানে হচ্ছে আপনাকে এখানে একটা রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকতে হবে, এগ্রিড। আমি ছিলাম আসলে হসপিটাল ফার্মাসিস্ট। আমার আসলে ওখানে জব কাজগুলো কি ছিল, তো মেনলি যদি আমি একজন অ্যাটিপিক্যাল বা একজন টিপিক্যাল বাংলাদেশ হিসেবে বলি যে ফার্মাসিস্ট ওখানে কি করে, আসলে দেখতেছে ডিসপেন্সিং করতেছে, এটা তো যে কেউ নাকি। বাট এখন যদি আমি এটাকে একটু ভেঙে ভেঙে বলি, হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা গুরুত্বটা কি। ধরেন একজন ফিজিশিয়ান বা প্রেসক্রাইবার একটা প্রেসক্রিপশন দিল, আলটিমেটলি বাহিরে সকল দেশেই পেশেন্টরা যখন ড্রাগটা নিবে, হি অর শি শুড বি কাউন্সেলড বাই ফার্মাসিস্ট, হ্যাঁ, গ্রেজুয়েট ফার্মাসিস্ট। আচ্ছা, তো এখানে ফার্স্ট কাজটা কি, আমরা যদি একটা প্রেসক্রিপশন অ্যানালাইসিস করি, এখানে ধরেন 4টা পার্ট থাকে, যেটাকে বলা হচ্ছে যে আপনার প্রথম যে পার্টটা থাকে এটাকে বলে সুপারস্ক্রিপশন, হ্যাঁ, যেখানে ডাক্তারের নাম লেখা থাকে এবং রোগীর নাম লেখা থাকে। তারপরে পার্টটা কি, ইনস্ক্রিপশন, অর্থাৎ কি আপনাকে ওষুধ দিল ডাক্তার আপনাকে প্রেসক্রাইবার। দেন থাকবে হচ্ছে কি আপনার সাবস্ক্রিপশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, দুইটা পার্ট থাকে। তো এই দুইটা মানে কি, আপনার ডক্টর ফার্মাসিস্টের জন্য স্পেশাল কি রেকমেন্ড করেছে, কিছু লিখেছে কিনা, অথবা রোগীর জন্য কিছু লিখেছে কিনা। এখন রোগী তো আসলে এটা বুঝবে না হোয়াট ইজ ট্রান্সক্রিপশন, হোয়াট ইজ সাবস্ক্রিপশন। দুটো কাজ আসলে কি ফার্মাসিস্টের কাজ, অর্থাৎ তিনি ডক্টরের যে প্রেসক্রিপশনটা সে তার মতো ইন্টারপ্রিট করে রোগীকে সহজ ভাষায় সবকিছু বলে দিবে, যে তিনি কি কি ড্রাগ দিয়েছেন, কেন দিয়েছেন, তিনি সেটা কিভাবে খাবেন, খাওয়ার ফলে সমূহ কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, কোন ড্রাগের সাথে সাথে অন্য একটা ড্রাগ খাওয়া যাচ্ছে না, আপনার খাওয়া যাবে না, অথবা ড্রাগের সাথে ফুডের অনেক সময় ইন্টারাকশন থাকে। পেশেন্ট আইদার যে আর্মি পার্সোনাল বা তার ফ্যামিলি, হ্যাঁ, আমাদের সিএমএইচ এর মতো, তারা ফার্মাসিস্টের কাছে কাউন্সিল না হয়ে সবকিছু না বুঝে যাবে, এটা ইউ ক্যান্ট ইমাজিন। তো মেইনলি তাহলে আমার কাজটা এখানে কি ছিল, ট্রান্সক্রিপশন এবং হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন, কাউন্সিলিং, অর্থাৎ আপনি রোগীকে কি দিচ্ছেন, কেন দিচ্ছেন, তার রাইট আছে সেটা খাওয়ার আগে জানার, যে কেন খাচ্ছি, কিভাবে খাবো, সেটা খেলে আমার কি সমস্যা হতে পারে। সাপোজ তার অ্যালার্জি থাকতে পারে, যে আমি ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছে পেনিসিলিন, বাট তার অ্যালার্জি আছে। আপনি তখন বলবেন যে ডাক্তারকে কি বলেছেন, বলছেন না আমি তো ভুলে গেলাম। আপনি বলবেন যে আবার ডাক্তারের কাছে যান, অথবা ডাক্তারকে ফোন দিবেন, তার পেনিসিলিন অ্যালার্জি আছে। তখন উনি কি করবে, একটা থেরাপিউটিক রিপ্লেসমেন্ট দিবে, অর্থাৎ অন্য গ্রুপ, সেটা হতে পারে সেফালোস্পোরিন, সেটাও দেওয়া মনে হয় বেটার হবে না, একই গ্রুপের তো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। আপনি যেতে পারেন এজিথ্রোমাইসিন গ্রুপে, অর্থাৎ ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক দিতে পারেন। তারপরে কি আছে, মানে একজন ফার্মাসিস্ট হচ্ছে বলতে পারেন ইনফরমেশন ব্যাংক, যে ড্রাগ সম্পর্কিত যে কোনো কিছু, ডাক্তার অথবা নার্স, ডেন্টিস্ট বা মেডিকেলিস্ট, অর্থাৎ যে কোনো স্বাস্থ্যকর্মী বা যে কোনো পেশেন্ট ওষুধ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য সবচেয়ে অথেন্টিক রিলায়েবল সোর্স হচ্ছে ফার্মাসিস্ট। হ্যাঁ, এই কাজগুলো আমরা মোটামুটি ওখানে করেছি। তো কুয়েতে আবার আর্মিতে দুইটা অ্যাপয়েন্টমেন্ট আছে, একটা হচ্ছে লাইক আওয়ার সিএমএইচ, মানে সেটা হচ্ছে মিলিটারি হসপিটাল, আর কিছু আছে হচ্ছে ক্লিনিকে। তো হসপিটালে আপনি গেলে দেখবেন ওখানে একটা ডিপার্টমেন্ট থাকে, ফার্মেসি ডিপার্টমেন্ট, যেটা বাংলাদেশে আমি দেখি না, যে ফার্মেসি ডিপার্টমেন্ট, যেমন লেখা থাকে মেডিসিন ডিপার্টমেন্ট, ডেন্টাল ডিপার্টমেন্ট, এমআরআই ডিপার্টমেন্ট, দেয়ার উইল বি ডিপার্টমেন্ট লাইক ফার্মেসি ডিপার্টমেন্ট, সেখানে একজন চিফ ফার্মাসিস্ট থাকবেন।
বা ফার্মেসি ইনচার্জ, হ্যাঁ, তার আন্ডারে আমি যেখানে কাজ করতাম প্রায় 17 জন ফার্মাসিস্ট ছিল। তার মধ্যে 14 জন ছিল গ্র্যাজুয়েট আর 3 জন ছিল হচ্ছে ফার্মাসিস্ট সহকারী, ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, একটা ফার্মেসিতে আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, ইনপেশেন্ট ডিপার্টমেন্ট বা ক্যাজুয়ালিটি ফার্মেসি যেটাকে বলা হয়, অর্থাৎ অনেক স্ট্রাকচার। যে ক্যাজুয়ালিটি কারা, নর্মাল যারা রোগী, আউটপেশেন্টে কারা, যাদের প্রেসক্রিপশনটা স্পেশালিস্টরা দেখে থাকে, স্পেশালিস্ট ডক্টররা। নার্কোটিক সেকশন আছে, তারপর একটা সেন্ট্রাল স্টোর থাকে, ড্রাগ স্টোর থাকে। অর্থাৎ আসলে এখানে একটা বিশাল, মানে একটা হসপিটালের মধ্যে বিশাল বড় একটা এরিয়া যে আপনার ফার্মেসি। হ্যাঁ, মোটামুটি এগুলো আমার কাজ ছিল। আমরা জানতে চাই কুয়েত আর্মিতে বাংলাদেশ থেকে আসলে কিভাবে নিয়োগ পাওয়া সম্ভব, সেই প্রসেসটা যদি একটু শর্ট করে আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। বাংলাদেশ আর্মির একটা কন্টিনজেন্ট আছে কুয়েতে, যেটা আমি যখন ছিলাম, ইট ওয়াজ ইন 2014, সেখানে ম্যান পাওয়ার ছিল 3000, অর্থাৎ সকল লেভেল, একেবারে আপনার নাবিক থেকে শুরু করে এভরিথিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, তো ফার্মাসি ছিল হচ্ছে 9 জন। আমি যাওয়ার পরে এটা পোস্টটা বেড়ে হলো 13 জন। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমেই সবার একটা মিসকনসেপশন থাকে যে ফার্মাসিস্ট আর্মিতে কিভাবে গেল, বাংলাদেশে তো আমরা দেখি না। হ্যাঁ, তারা ওখানে যাবে ক্যাপ্টেন হিসেবে, ইউনিফর্ম করবে, হাউ ইট ইজ পসিবল। বাংলাদেশ মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং কুয়েত মিনিস্ট্রি অফ ডিফেন্স, হ্যাঁ, দুই সরকারের, দুই মন্ত্রণালয়ের মধ্যে একটা বাইল্যাটারাল এগ্রিমেন্ট, তার আন্ডারে আসলে ডিপ্লয়মেন্ট করে। এখন কুয়েত আর্মিতে ওদের অনেক আমাদের ম্যান পাওয়ার আছে। যদি আপনি কমিশন হিসেবে ধরেন, অফিসার যারা আছে, বড় অংশ হচ্ছে ডাক্তার। ডাক্তারদের সাথে আছে, ওই যে বললাম, বাইরের দেশে আপনি ডাক্তার যেখানে থাকবে, ফার্মাসিস্ট মাস্ট, ডেন্টিস্ট যেখানে থাকবে, ডাক্তার থাকবে, ফার্মাসিস্ট, নার্স। এটা আসলে একটা টিম। কিভাবে যাওয়া যায়, হ্যাঁ, আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন, তো একটু আগেই বললাম যে এটা আসলে দুই সরকারের বাইলেটারাল এগ্রিমেন্ট, এখানে কোনো ইউএন এর কোনো ইন্টারফারেন্স নাই। আচ্ছা, যেহেতু কুয়েতে ডাক্তার আছে, তো ওরা ফার্মাসিস্ট ওখানে চায়, বাট কুয়েত জানে না হয়তো বা যে বাংলাদেশে আসলে বাংলাদেশ আর্মিতে বা বাংলাদেশে কোনো ডিপ্লয়মেন্ট হয় না। অর্থাৎ ফার্মাসিস্ট ছাড়া যে তারা কল্পনা করতে পারে একটা রোগী, হ্যাঁ, যে ফার্মাসিস্ট ছাড়া সে কিভাবে বুঝবে, তারা এটা, বাংলাদেশের সবাই তো ডাক্তার, ফার্মাসিস্ট, ওষুধ সবাই জানে, তারা ইম্পসিবল। ডাক্তার কাছে যাবে, প্রেসক্রিপশন নিয়ে আসলো, ফার্মাসিস্টকে 100টা প্রশ্ন করবে, লাগবে সে 10 মিনিটে নিবে, না বুঝে সে যাবেই না, আপনাকে লিখে দিতে হবে কি খাবেন। আরবিতে আমরা লিখতে পারতাম, হ্যাঁ, লিখে দিতে হবে। দেন সে যখন তার কমপ্লেন্স 100%, দেন সে আপনাকে ধন্যবাদ চলে যাবে। আচ্ছা, এখন যেহেতু বাংলাদেশ আর্মিতে ফার্মাসিস্ট নাই, হ্যাঁ, ডাক্তার সবই আছে, তারা তো সরাসরি নিচ্ছে ওদের মেন স্ট্রিম, তাদের নিজস্ব তাদের যে ম্যান পাওয়ার সেখান থেকে। তখন তারা কি করে, সিভিল যে আমাদের সোসাইটি আছে বা সিভিল যারা আছেন ফার্মাসিস্ট, সেখান থেকে তারা আউটসোর্সিং করে নিয়ে যায়। তারা একটা পরীক্ষা সার্কুলার দেয়, দিয়ে তারা হচ্ছে রিটেন টেস্ট নেয়। দেন হচ্ছে তারা আপনার রিটার্নের পরে একটা শর্ট লিস্ট করবে, সেখান থেকে আপনাকে হচ্ছে একটা ভাইবার জন্য ডাকবে। ভাইবার পরে মোটামুটি তারা ফাইনালি একটা লিস্ট করে দিবে। দেন সিলেক্টেড যে পার্সোনাল, তাদের হচ্ছে একটা রিগোরাস মেডিকেল হবে, যেটা আর্মিতে রিক্রুটমেন্টের সময় হয়। তার চেয়েও আমি বলবো একটু কঠিন, কারণ অনেকে যদি কুয়েত থেকে আবার বাদ পড়ে, ইট উইল বি ব্লেম ফর দ্য বাংলাদেশ আর্মি, তারা কখনো এই রিস্কটা নেয় না। সো একটা রিগোরাস মেডিকেল হবে, দেন হচ্ছে সরকারি আদেশ হয়, যেতে পারে। তো সোফার 9 জন ছিল। তো একটা ভালো খবর আছে যে অনেকদিন আগে থেকে শোনা যাচ্ছিল যে 2016 সালের দিকে একটা প্রোটোকল হয়, সাধারণত প্রতি 4 বছর পর পর প্রোটোকলটা আপডেট হয়। হ্যাঁ, সেখানে কুয়েত পুলিশ একটা টিম যাওয়ার কথা ছিল, আলাদা ইউনিট, আর্মি থেকে যাবে ওরা, বাট কুয়েত পুলিশে কাজ করবে, আলাদা ইউনিফর্ম। সেখানে বিদ্যুৎ ফার্মাসিস্টের একটা ছিল, বাট এটা সামহাও পেন্ডিং হয়েছিল, কোনো এটা মানে সফলতার মুখ দেখে নাই। পরবর্তীতে এটা কুয়েত আর্মি কি করলো, তারা একটা আবার রিক্রুটমেন্ট দিল যে আমাদের ফার্মাসিস্ট লাগবে আর 20 জন। সম্প্রতি একটা পরীক্ষা হয়েছিল ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারিতে, যেটা আপনার ফলাফল দেয়, সেখানে আবার তারা 25 জনকে সিলেক্ট করেছে। অর্থাৎ এখন করোনার কারণে হয়তো বা অনেকেই যেতে পারছে না, কারণ একটা ট্রানজিশন পিরিয়ড আমরা আছি, বাট অলরেডি 13 জনের গভর্নমেন্ট অর্ডার হয়ে গেছে, যে কোনো সময় তারা চলে যাবে, আর বাকি 7 জনের হয়তো বা পাইপলাইনে থাকবে। সো যদি এটা হয়ে যায়, তো আমরা মনে করি যে এখানে 33 জন ফার্মাসিস্টের একটা এমপ্লয়মেন্ট ওখানে হচ্ছে। আর এটা সাধারণত প্রতি বছর হয় না, 2 বছর 2 বা 2.5 বছর পর পর হয়। অর্থাৎ তারা একবার অনেকজনকে টিকিয়ে ফেলে, সেখান থেকে তারা টার্ন বাই টার্ন প্রত্যেকে ডাকবে, মেডিকেলে যে ফিট হবে তাকে পরবর্তী যে ফর্মালিটি সেটা সম্পন্ন করে কুয়েতে পাঠানোর ব্যবস্থা করে। এই বছর সর্বোচ্চ কতজন ফার্মাসিস্ট আসলে কুয়েত আর্মিতে যাওয়ার সুযোগ পায়, এবং সার্কুলার কি বছরে কতবার হয়? প্রতি 4 বছরে 2টা সার্কুলার হয়, আমি যেটা দেখলাম 12 থেকে 20।
কুয়েতের যে মিশনটা আছে সেখানে কিন্তু ফিমেল অনেক ডক্টর আছেন, ডেন্টিস্ট আছেন, তারা আমাদের কলিগ ছিল, একসাথে কাজ করেছি। যেহেতু এখানে ফার্মাসিস্টটা মেইন স্ট্রিম থেকে নিচ্ছে না, তো আর্মি রিস্কটা নেয় না যে আমরা একজন সিভিলিয়ান ফিমেল নিব, তার এখন পর্যন্ত নেয়নি। তো আমার মনে হয় যে খুব শীঘ্র, আই থিঙ্ক, আমি মনে করি যে 1 থেকে 1.5 বছরের মধ্যে যদি আর্মিতে তারা ফার্মাসিস্ট নেওয়া শুরু করে, সেক্ষেত্রে তো ডাক্তার তো আর্মিতে অনেক ফার্মাসিস্ট, আমি মনে করি যে অ্যাটলিস্ট 40% ডাক্তার হচ্ছে ফিমেল। সো যখন ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট হবে, সেখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন হবে না, অর্থাৎ ফার্মাসিস্ট ইজ ফার্মাসিস্ট, হোয়াট এভার মেল অর ফিমেল। তো কুয়েতে আপাতত ফিমেলের সুযোগ নাই, বাট বাংলাদেশে যখন হবে নিশ্চয়ই ফার্মাসিস্ট হিসেবে আমাদের ফিমেল ফার্মাসিস্টও কাজ করতে পারবে। আসলে কি কি এক্সাম দিতে হয়, কি কি টপিকের উপরে পড়াশোনা হয় আসলে? প্রথম যে শর্ত সেটা হচ্ছে মাস্ট বি ফার্ম, অর্থাৎ গ্রাজুয়েট ফার্মাসিস্ট হইতে হবে। আপনাকে ডিপ্লোমা দিয়ে আপনার হচ্ছে কুয়েতে যেতে পারবেন না। তো আরেকটা জিনিস সম্ভবত আপনি ইন্ডিকেট করলেন যে কি কি পড়তে হবে, তাই তো? আচ্ছা, জি। তো মেইনলি আমি যদি বলি লাস্ট কয়েকটা পরীক্ষা 2012 সাল, 16, 18, 16 বা 16 এবং 17 এবং হচ্ছে 2020, এই 4টা পরীক্ষা যদি আমি একটু অ্যানালাইসিস করি, মেইনলি পরীক্ষাটা হয়েছে ফার্মাকোলজির উপরে। প্রথম পরীক্ষাটা যেটা ছিল 12 সালে, সেখানে ফার্মাকোলজির সাথে সাথে আপনার হচ্ছে কিছু সাধারণ জ্ঞান ছিল। আচ্ছা, বাট পরবর্তীতে তারা কি করলো, সাধারণ জ্ঞানটা খুব একটা থাকে নাই এবং শুধু ফার্মাকোলজিতে চলে আসছে। প্রশ্ন যেটা করেছিল 2টা সেগমেন্টে, একটা ছিল লাইক প্রিলিমিনারি অর্থাৎ অবজেক্টিভ, সেকেন্ডটা ছিল সাবজেক্টিভ। অবজেক্টিভ ছিল 50 মার্কস আর সাবজেক্টিভে 50 মার্কস, পুরোটা কিন্তু ফার্মাকোলজি। হ্যাঁ, আচ্ছা। আর তার মানে কি অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই ফার্মাকোলজি? অবজেক্টিভে 50 মার্কস আর আপনার যে রিটেন যেটা 50 মার্কস। অবজেক্টিভ ছিল 50টা, 50 মার্কস, আর রিটেন ছিল 5টা কোয়েশ্চেনে আপনার 50 মার্কস, 10 করে। অবজেক্টিভে আবার একটু আবার এখানেই ছিল। তো তারা কিন্তু যারা প্রশ্নটা করলেন, যেহেতু আমাদের ফার্মাসিস্ট না আর্মিতে, ডক্টররা প্রশ্ন করেছেন, কারণ ওনাদের সাথে আমাদের কমন এরিয়া আছে, যে ওনারা ফার্মাকোলজি পড়ে থাকেন ভালোভাবে, আমরা তো আরো বেশি ভালোভাবে পড়ি। 3টে কোর্স থাকে আমাদের, কোনো কোনো ভার্সিটিতে বেশিও থাকতে পারে। হ্যাঁ, তো ওখানে আপনার যেটা ছিল কোয়েশ্চেনে অবজেক্টিভে তারা যেটা করলো, ধরেন আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো যে কোন ড্রাগটা, হ্যাঁ, কোন জিআইটি ডিসঅর্ডারে ইউজ করা হয়, অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কোন ডিসঅর্ডার, সেটা ইউজ করা হতে পারে, অর্থাৎ আলসার হতে পারে, ডায়রিয়া হতে পারে, হোয়াট এভার ইটস। যদি আমি আপনাকে অপশন দিই 5টা, যেমন রেনিটিডিন দিলাম, একটা এস্ট ব্লকার, ওমিপ্রাজল দিলাম ডপেরামাইড, আপনাকে বললাম অন্য একটা বলে ফেললাম যে আপনার সুপ্রালফেট, সাথে দিয়ে দিলাম একটা বিটা ব্লকার, যে সাপোজ প্রপানল। 5টা অপশন দেওয়া ছিল, সাপোজ আপনি দাগাইতে হবে, কিন্তু 5টার মধ্যে কয়টা কারেক্ট, অর্থাৎ প্রথম 3টা হচ্ছে কাজ করে আমাদের, তখন লিখবেন কি প্রথম 3টাতে টি 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 অর্থাৎ ট্রু, পরে 2টা কি এরা জিএটিতে কাজ করে না, লিখবেন ফলস। আরেকটা উদাহরণ দিই, আমি বললাম যে কোন ড্রাগটা হাইপারটেনশনে কাজ করে অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজে কাজ করে, আমি বলে দিলাম আপনাকে কি যে প্রাজোসিন, আমি বললাম আপনাকে হাইড্রোক্লোরোথায়াজাইড, আমি আপনাকে বললাম স্পাইরোলেকটোন, আমি আপনাকে বলে দিলাম মক্সোনিডিন, মিনোক্সিডিল। 5টা বললাম, 5টাই কিন্তু কাজ করে, বাট একটা কিন্তু আসলে বেসোডাইলেটর যেটা মিনোক্সিডিল, এটা আসলে এখন ইউজ করে না, এটা মেন ইউজ করে এটা চুল পড়ে যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে ছেলেদের, এটাকে বলে অ্যালোপেশিয়া। হ্যাঁ, এটার জন্য ইউজ করে মেইনলি ড্রাগটা এখন, এটা একটা বেসোডাইলেটর। সো এখানে কিন্তু উত্তর হবে তাহলে 4টা ট্রু, একটা ফলস, অর্থাৎ আপনাকে 250টা প্রশ্নের 250 অপশন, 250 দেখাতে হবে। এইবার একটা ঠিকই ছিল। দেন যদি আমি সাবজেক্টিভে যাই, তারা মেবি 7টা কোয়েশ্চেন দিয়েছিল আমি যতটুকু জেনেছি, সেখান থেকে আপনাকে 5টা আনসার করতে হবে, 5 into 10, 50 মার্কস। এখানে তারা চেষ্টা ছিল যে আপনার নলেজটা একটু মানে দিল্লিতে তারা আপনাকে দেখেছে যে ডেপথ অফ নলেজ, আপনি আসলে কতটুকু ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলো আপনাকে কতটুকু আপনি ফেস করতে পারেন। হ্যাঁ, ডেপথ অফ নলেজ। আর সাবজেক্টিভটা মোটামুটি ইন জেনারেল কোয়েশ্চেন ছিল। একটু আগে আমি বলেছিলাম যে ডেসক্রাইব অল ড্রাগস অ্যাক্ট অন জিআইটি, বা আপনাকে বলবো যে আপনি এমন ড্রাগগুলো ক্লাসিফাই করেন যেগুলো অ্যান্টাসিড হিসেবে কাজ করে, তখন আপনি নিশ্চয়ই, আমরা ফার্মেসি পেপার 1-এ পড়াই, বা ফার্মেসি যে ফার্স্ট কোর্স ব্যাচেলর, সেটা কি থাকে যে ফার্স্টে কি আসে নিউট্রালাইজিং এজেন্টস, তাই তো, যেটা আমরা অ্যান্টাসিড প্লাস হিসেবে খাই, অ্যাসিড প্লাস খাওয়ার সমান লবণ প্লাস পানি। হ্যাঁ,
দেন কি আর বেস টু ব্লকার লাইক রেন্টিডিন, ফেমোটিডিন এগুলো, দেন কি প্রোটন পাম্প, দেন কিছু আছে এটিপিক্যাল ড্রাগ যেমন ধরেন যে সুক্রাড্রাগ বললাম একটা, আরো আছে মিসোপ্রস্টল, আরো কিছু আছে ড্রাগস যেগুলো মাসকুলিনিক ব্লকার, M1 রিসেপ্টর ব্লকার আছে, এগুলো অপ্রচলিত। এরকম কোয়েশ্চেন ছিল। সো যদি সিলেবাসটা আপনি বলেন, অনেক বড় সিলেবাস, তো আমি অ্যাডভাইস করবো যে মেজর যে এরিয়াগুলো আছে, অর্থাৎ মার্কেটে সবচেয়ে বেশি পেশেন্ট কোন ডিজিজ বা সবচেয়ে বেশি ড্রাগ, যেমন অবভিয়াসলি কি আপনি জেনে থাকবেন নিশ্চয়ই, আপনি ফার্মাতে একটা আছেন যে বাংলাদেশে অ্যান্টাসিড মার্কেট অ্যারাউন্ড 1,500 কোটি টাকা মনে হয়, বাংলাদেশে ভুল হতে পারে। পিপিআই এর মার্কেটে অনেক অনেক টাকা, অর্থাৎ আমরা অ্যান্টাসিড সবচেয়ে বড় মার্কেট হচ্ছে হ্যাঁ এসোমিপ্রাজোল, তো এখান থেকে প্রশ্ন আসবেই। কার্ডিওভাস্কুলার, কোনো ঘরে প্রেশার নাই, যে হাইপারটেনশন নাই বা কোলেস্টেরল বেশি নাই, হ্যাঁ, বা হার্টে কোনো সমস্যা নাই, একটা আফটার দ্য এজ অফ 45, খুব রেয়ার। সো এখানে বিশাল বড় একটা গ্রুপ, প্রশ্ন আসবে এখানে। হ্যাঁ, এইভাবে আপনাকে করতে হবে। তারপরে যদি আমি বলি যে গতবার যে কোয়েশ্চেনটা ছিল, কার্ডিওভাস্কুলার থেকে অনেক কোয়েশ্চেন ছিল, ডায়াবেটিস সেখান থেকে অনেক প্রশ্ন ছিল। সো আমি মনে করি যে যারা বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে, অর্থাৎ থার্ড ইয়ারে, তারা তো ফার্মাকোলজি 1, 2 পড়ে ফেলেছেন, তো তাদের নলেজটা এখন কিন্তু মোটামুটি একটু সাউন্ড, তারা কিন্তু র্যাপ আপ করতে পারবে। ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট কিন্তু কানেক্ট করতে পারবে আসলে। আমি যেটা বলবো যে একটু পড়ার সময় একটু ম্যাপিং করে পড়েন, যে অ্যান্টাসিড নিয়ে বলি, যে এটা নিয়ে কথা হচ্ছিল। আমরা জানি যদি একটা ছাত্রকে জিজ্ঞাসা করি ফার্স্ট ইয়ারে যে তুমি বলো তো দেখি, যে যেহেতু আমি টিচার, হ্যাঁ, যে হাউ রেন্টিডিন ওয়ার্কস, সে বলে দিবে স্যার এটা তো হিস্টামিন রিসেপ্টর ব্লকার, হ্যাঁ, H2 রিসেপ্টরে গিয়ে হিস্টামিন বাইন্ড করে সে এসিড সিক্রেশনে সহায়তা করে, আমরা এই ড্রাগ দিয়ে এটা অফ করে দিই। বাট থার্ড ইয়ারের যে স্টুডেন্ট আছে সে কিন্তু এটা বললে হবে না, কারণ হিস্টামিনকে মোটিভেট করতেছে কে বা তাকে স্টিমুলেট করতেছে কে, আরো কিছু জিনিস আছে, যেমন কি গ্যাস্ট্রিন একটা আছে, তারপরে আপনার এখানে আছে আরো এসিটাইলকোলিনের ভূমিকা আছে, মানে প্যারাসিম্প্যাথেটিক ইনারভেশন একটা আছে এখানে, অর্থাৎ ক্রেনিয়াল নার্ভ যেটাকে বলি 10 নম্বর নার্ভ, হ্যাঁ, ভ্যাগাস নার্ভ, সে কি করে M1 রিসেপ্টর স্টিমুলেট করে, সে সরাসরি প্যারাটাল সেলকে স্টিমুলেট করে ফেলে। তারপরে হচ্ছে আপনার এখানে হিস্টামিনকে স্টিমুলেট করে জি সেল থেকে আসা আরেকটা এনজাইম বললাম গ্যাস্ট্রিন। তো এই জিনিসগুলো কিন্তু বলতে হবে। হিস্টামিন এসে আবার কি করে এখানে, ইট মেক্স এ ক্যাসকেড অফ রিঅ্যাকশন, অর্থাৎ হিস্টামিন বাইন্ড করার ফলে কি করে এখানে যে H+K+ এটিপিএস এনজাইমকে অ্যাক্টিভেট করে। কিভাবে করে, এখানে কিন্তু একটা যে রিসেপ্টরটা সেটা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর, হ্যাঁ, স্টিমুলেটরি রিসেপ্টর, একটা জিএস বলে যেটাকে, সে এটাকে অ্যাক্টিভেট করে, করার ফলে হ্যাঁ সিএমপি নামে একটা জিনিস আছে, এটা তৈরি হয়। দেন অনেকগুলা ইভেন্ট ঘটে, দেন বাকি ঘটনাগুলো ঘটে। অর্থাৎ আমি বলবো যে পড়ার সময় একটু ম্যাপিং করে পড়েন, যে কেন অ্যান্টাসিড খেলে আধা ঘন্টাকে খেতে হবে খাবার, বা 45 মিনিটস আমরা রিকমেন্ড করে থাকি। নিশ্চয়ই কারণ আছে। অ্যাসিড সিক্রেশন হয় তিনটা, একটা কি সেফালিক ফেজ, তারপরে হচ্ছে আপনার গ্যাস্ট্রিক ফেজ, ইন্টেস্টিনাল ফেজ। অর্থাৎ কি আপনি যখন খাবার অ্যাটেম্প নিচ্ছেন তখন কিন্তু আপনার নার্ভ বুঝতে পারতেছে, যে ভ্যাগাস নার্ভ, যে আপনি ইউ আর গোয়িং টু টেক ফুডস, তখন সে কিন্তু অ্যাসিড তৈরি করার জন্য প্রিপারেশন নিয়ে নেয়। আবার যখন খাবারটা গেল স্টমাকে তখন কিন্তু আবার হিস্টামিন রিলিজটা হয়, যখন আপনি বিশেষ করে প্রোটিনটা খান, হ্যাঁ, আবার যখন ইনজেকশনে খাবারটা যাবে তখন কিন্তু 10% অ্যাসিড তৈরি হয়। আমি বলি যে এই কমন যে চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে, বিশেষ করে জিআইটি ড্রাগসগুলো, কার্ডিওভাস্কুলার ড্রাগস, ডায়াবেটিস, তারপরে হরমোনস, হ্যাঁ, এগুলো আমার মনে হয় ভালো করে পড়া উচিত। তার মানে কমনলি ইউজ ড্রাগ আসলে বডির কোথায় কোথায় ইমপ্যাক্ট ফেলে, কোথায় কোথায় কাজ করে, সেইটাই দেখতে হবে। সেই চ্যাপ্টার গুলোই আসলে বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গিয়েছি, যে ফার্মাকোলজির যে বেসিক যে চ্যাপ্টার, যেটা ফার্স্ট, যেটা ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি, অর্থাৎ রিসিপ্টর কিভাবে কাজ করে, হোয়াট ইজ অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, হ্যাঁ, এটা আবার ভাগ আছে যে হোয়াট ইজ ফিজিক্যাল অ্যান্টাগনিজম, হোয়াট ইজ কেমিক্যাল অ্যান্টাগনিজম, হোয়াট ইজ ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম, হোয়াট ইজ ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম, সেটার মধ্যে আবার ভাগ আছে কোনটা ফার্মাকোকাইনেটিক অ্যান্টাগনিজম, কোনটা ডাইনামিক আবার ভাগ আছে, কোনটা কম্পিটিটিভ, কোনটা নন কম্পিটিটিভ, একটু এগুলো পড়তে হবে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা অবশ্যই এখানে প্রয়োজন। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আসলে কতটুকু ডেপথে আসলে শিখতে হয় এবং বাংলাদেশে কোথায় আসলে শেখা যায়, এক। দ্বিতীয় হচ্ছে আপনার কুয়েত আর্মিতে আসলে কেরিয়ার কতটা উজ্জ্বল, এবং আপনি কি চাইলে 4 বছরের যে কন্ট্রাক্ট সেটা কি এক্সটেন্ড করার সুযোগ আছে কিনা, একটু বড় প্রশ্ন, তারপর আমরা জানতে চাইবো দর্শকদের। থ্যাংক ইউ, আপনি অনেকগুলো
প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করব একটা একটা করে আসার জন্য। তো প্রথম যে কোয়েশ্চেনটা ছিল যে বাংলাদেশে তো আমাদের বিফার্ম কোর্স থাকে, দু একটা ইউনিভার্সিটিতে আছে হচ্ছে যে বিফার্ম প্রফেশনাল, তারা ফার্ম ডি করতে গিয়েছিল বাট পারে নাই কেন? বাট ফার্ম ডির একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে 6 মাস হসপিটালে কাজ করতে হবে। তো আমাদের তো বর্তমান যে স্ট্রাকচার সেটা অ্যালাউ করে না। তারা যেটা করতেছে বিফার্ম প্রফেশনাল, সেটা আসলে ফার্ম ডি না, বাট তার ইকুইভ্যালেন্ট। যদি সে হায়ার স্টাডি করতে যায়, সে কিন্তু ইউএসএ গিয়ে সে সরাসরি ফার্মেসি লাইসেন্সের পরীক্ষা নেপ্লেক্স, ওখানে সে অ্যাপ্লাই বসতে পারবে। তো এটাকে আসলে বলে ফার্ম ডি বা ডি ফার্ম। ফার্ম ডিটা হচ্ছে এখন তো 2000 সাল থেকে আপনার হচ্ছে গিয়ে ইউএসএ এটাকে অ্যাডপ্ট করছে। আমি যদি বলি মিডল ইস্ট, সৌদি আরব 2003 থেকে অ্যাডপ্ট করছে, ইভেন পাকিস্তান অ্যাডপ্ট করছে, ইন্ডিয়া অ্যাডপ্ট করছে, নেপালও করে ফেলছে। আর আমি তো ইজিপ্ট বাদ দিলাম, এরা তো অনেক আগে থেকে উন্নত। ইজিপশিয়ান তো আপনি জানেন যে ইজিপ্ট বা ইরান বা এই কান্ট্রিগুলো বাদ দিলাম, বা ইউএসএ তো বাদই। তো এরা কিন্তু অনেক আগে অ্যাডপ্ট করে ফেলছে। তো আমরা এত হতাশ হওয়ার কিছু নাই, আমরা হয়তো যাবো। কারণ এখন আমি লাস্ট কয়েক মাসে দেখলাম যে অনেকগুলো এখন চ্যানেল এই বিষয়টাতে সচেতন। ইটিভিতে দেখলাম প্রোগ্রাম একজন, তারপরে আমি বাংলা ভিশনে দেখেছি আমাদের এক শ্রদ্ধেয় টিচার মিরাজ স্যার, খন্দকার মিরাজুর রহমান স্যারকে প্রায় দেখি বিভিন্ন চ্যানেলে আসেন, এবং উনি তো বর্তমানে আসেন হচ্ছে কিংস কলেজ লন্ডনে লেকচারার স্যার। তারপরে আমাদের আরেক স্যার রাশিদুজ্জামান চৌধুরী। তো এখন দেখতে পাচ্ছি ফার্মাসিস্টদের ইভেন চ্যানেল একটা দেখি বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে আমরা হয়তোবা আপনি জেনে থাকবেন, আমরা অনলাইন না শুধু অফলাইনেও আমরা পিছন থেকে আসলে এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, যেন ইটিভি বলেন ইভেন বাংলা ভিশন, এই যে আপনার প্রতিবেদনগুলো আসছে অনেকটাই পিছনের দিক থেকে ফার্মাসিস্ট ফোরাম একটা বিশাল আপনার প্যাট্রোনাইজ করছে। ইভেন সামনে আপনারা দেখতে পাবেন 71 টিভি সহ আরো কয়েকটি টিভিতে আসবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমি তো আপনাদের কার্যক্রম 2016 থেকে আমি দেখি, মানে আমার পছন্দ এগুলো। ইভেন যখন বাংলাদেশের মডেল ফার্মেসিগুলো চালু হচ্ছিল, জি, তখন যে ডিজিটি এর হেড ছিলেন মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান, খুবই ভদ্রলোক। হ্যাঁ, উনি কিন্তু অনেক কাজ করে গিয়েছেন। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে উনি নিজে গিয়ে সিলেট, বরিশাল সব জায়গায় কিন্তু ময়মনসিংহ উনি নিজে গিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী নাসিম উনি নিজে গিয়েছেন, বর্তমান যে স্বাস্থ্যমন্ত্রী উনি কিন্তু গিয়েছেন, জায়েদ মালিক এমপি। সো ইনিশিয়েটিভ ছিল, বাট হঠাৎ করে এটা আসলে থেমে গেল। তো আমি মনে করি যে ফার্মাসিস্ট ফোরাম বাংলাদেশ যে ফোরাম আছেন, আপনাদের অনেক বড় একটা ভূমিকা আছে। মানে পিছন থেকে আপনারা, এবং কখনো দেখলাম যে সামনে থেকে কাজ করতেছেন। আপনারা করোনার মধ্যে কিন্তু গিয়েছিলেন যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে, যদি আমি ভুল করে না থাকি, যে আমরা অলরেডি অ্যাপ্লিকেশন জমাও দিয়ে এসেছি। এখন যেটা হচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে, বিভিন্ন টিভি চ্যানেলে সেই অ্যাপ্লিকেশন এবং গ্যাজেট শো করছে, যেহেতু গ্যাজেট অলরেডি পাস হয়ে গেছে আমাদের। আর আমাদের তো হতাশার কারণ নাই, কারণ এখন তো গ্যাজেট হয়ে গেছে, অর্থাৎ রাষ্ট্রপতির সিগনেচার হয়ে গেছে। এখানে আসলে এখন আর সুযোগ নাই এটাকে, এখন জাস্ট এটাকে এক্সপোজ করা। জি। তো সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আপনি যখন সিলেক্টেড হবেন তখন হচ্ছে আপনি শিখতে পারেন। আর ল্যাঙ্গুয়েজ তো আসলে অনেকে বলতে পারে যে আমি তো অ্যারাবিক পারি না, বা যারা নন মুসলিম আছেন, স্যার আমি কি করতে পারি। তো আমার এক কলিগ ছিল, আমি যখন স্কোয়ারে চাকরি করি, ঠিক আছে, তো সে যখন পরীক্ষা দিবে, সে নন মুসলিম, যে ভাই আমি পরীক্ষা দিব না, সে দিবে না। তোমাকে কে বলছে তুমি পরীক্ষা দাও? সে দিল, সিলেক্ট হলো, মেডিকেল সে গেল, ডিভিশন করে চলে আসছে। এবার কিন্তু নন মুসলিম যাচ্ছে, এখানে কোনো রিলিজিয়াস কোনো নাই। আর আপনি যে নন মুসলিম হলে পারবেন না সেরকম না। ল্যাঙ্গুয়েজ তো বাচ্চারা কি শিখে কি হবে, দেখে থেকে শিখে। আর লেখাটা আপনার তো লিখতে হয় অল্প কিছু জিনিস, মানে আপনি যেগুলো কাউন্সিলিং করতেছেন ম্যাক্সিমাম তো ভার্বালি হয়ে যাচ্ছে। ড্রাগের যে স্পেসিফিক কিছু ইনফরমেশন, যে এটা একটা অ্যান্টিবায়োটিক, আপনি এটা 2 ঘন্টা আগে খাবেন, রাতের বেলা খাবেন, বা এটা আপনি সন্ধ্যাবেলা খাবেন, বা এটার সাথে এটা খাওয়া যাবে না, অল্প কিছু লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার মনে হয় না টেনশন করার কিছু আছে, অথবা আগে থেকে পড়ার কোন দরকার আছে আমি মনে করি। সিলেকশন হওয়ার পরে আপনি ল্যাঙ্গুয়েজটা আপনি পড়তে পারবেন। আর বাংলাদেশে অনেক জায়গায় আর অ্যারাবিক শেখায়। যদি আপনি বলেন যে সার্টিফাইড, আমাদের ডেফুল ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, সেখানে অ্যারাবিক, জাপানিজ অনেক ল্যাঙ্গুয়েজ ওখানে শেখানো হয়। এখানে কেউ শিখতে পারেন। ঢাকা ইউনিভার্সিটিতে আছে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, এর বাইরে অনেক জায়গাতে ল্যাঙ্গুয়েজ শেখার ব্যবস্থা আছে। এক্সটেন্ড করার বিষয়টি নিয়ে এবং ক্যারিয়ার কতটা উজ্জ্বল। ইয়েস আই ফরগট দ্যাট, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। নো, ইটস ওকে। এখানে হচ্ছে যে কন্ট্রাক্টটা আসলে বাংলাদেশ আর্মির সাথে প্রথম যে এটা ছিল বাইলেটারাল এগ্রিমেন্ট, সেখানে ছিল 3 ইয়ার্স, 1993 থেকে ছিল 3 ইয়ার্স। আচ্ছা, দেন এটা
2014 সালে সেটা আপনার হচ্ছে একটা প্রোটোকল হয়, সেখানে এটা 1 বছর উন্নতি বাড়ানো হয়, সেটা হয়ে যায় 4 বছর। দ্য কন্ট্রাক্ট ইজ 4 ইয়ার্স, বাট যদি দুই পক্ষ রাজি থাকে ক্ষেত্র বিশেষে 1 বছর বাড়ানো যেতে পারে। হ্যাঁ, এরকম একটা Okay. বলা ছিল কুয়েতিদের খুশি করার জন্য। বাট আমি যদি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি, মানে আমার নিজের ক্ষেত্রে বা আমার আরেক কলিগ, আমার এক ফ্রেন্ড সেগুলো থেকে পড়াশোনা করছে, জাকির আলম। হ্যাঁ, ও আমার 1 বছর আগে গেছিল। ওর যখন শেষ হয় তার যে রিপোর্টিং বা হ্যাঁ, বললাম যে একটু আগে বলেছিলাম যে ফার্মাসিস্ট কর্নেল আব্দুল আজিজ আল, হ্যাঁ, খুব জেন্টলম্যান। সে তাকে ইভেন আরো কয়েকজনকে বলছে তোমরা থাকো। হ্যাঁ, বাট প্রথম বলছিল আর্মিতে বাড়ানোর জন্য, বাট ওই যে প্রোটোকল এলাও করে না, পারে নাই। দেন সিভিল হিসেবে বলছে, বাট সিভিল নিতে পারে নাই কেন? আপনার হচ্ছে ভিসা তো নাই এখন, ঠিক আছে, সো এটা হয় নাই। তারপর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল ওর মতোই, যে কুয়েত যে আমার যে রিপোর্টিং ছিল, তো উনি খুব বেশি প্রফেশনাল ছিল, আমি আসলে দূরে দূরে থাকতাম ওনার থেকে। বাট তারা চেয়েছিল যে 1 বছর বাড়ানো হোক। তো আমি জানি যে আর্মি জানলে আসলে একটা সমস্যা, আমি বলছি না আসলে এটা করা যাবে না, আপনি অফিসিয়ালি অ্যাপ্রোচ করতে পারেন, আমি আপনাকে বলবো না যে আমি থাকবো, তো অফিসিয়ালি যদি হয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আই হ্যাভ নো প্রবলেম এট অল। দেন তারা চিঠি দিল, দেন হচ্ছে আর্মিতে গেল, বাংলাদেশ আর্মিতে তারা এটাকে নালিফাই করে দিয়েছে, না 4 ইয়ার্স, 4 ইয়ার্স তুমি চলে যাও, যদি মনে করো যে আবার আসার ইচ্ছা, আবার পরীক্ষা দাও, তোমার সুযোগ আছে। এখান থেকে আপনি আইএল দেন, আপনি যদি মনে করেন যে কানাডা যাবেন। এবং একটা ট্রেন ছিল, আমাদেরকে সবাই বলতো এই কবে যাচ্ছে, কোন দেশে যাচ্ছে, কুয়েত থেকে। অর্থাৎ ম্যাক্সিমাম ফার্মাসিস্টরা কুয়েত থেকেই, ওইটা ছিল ট্রানজিট। তার মানে চলে গিয়েছিল। আপনারা সেখান থেকে চাইলে রিসার্চেও যোগ দিতে পারেন। হ্যাঁ, আপনি জিআরই পরীক্ষা দিতে পারেন কুয়েতে বসে, আইএল দিতে পারেন কুয়েতে বসে, আপনি সময় পাচ্ছেন পড়াশোনা করেন। দেন হচ্ছে আপনার দেশে যদি ইচ্ছা হয় আসেন, বা যদি বাইরে যেতে চান ওই জায়গাটা যাওয়া ভালো। মানে যারা বাইরে প্রেফার করে যে আমি বাইরে যেতে চাই, তাদের ক্ষেত্রে আমার মনে হয় না যে কুয়েত যাওয়াটা খুব একটা ক্ষতিকর তাহলে কিছু। তো খুবই ভালো, পরিবার নিয়ে যাবার সুযোগ হ্যাঁ, আছে। পরিবার করা তো, এটা হচ্ছে যেমন আপনি যারা ইউএন মিশনে যায় ওখানে ফ্যামিলি নিতে পারবেন না। না। কুয়েতে একমাত্র মিশন যেখানে হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন 3 মাস পরে, এবং কুয়েত এটাকে প্রেফার করে। ইভেন ফ্যামিলি না নিয়ে গেলে আপনি অনেক পেনাল্টি খেতে পারেন। অর্থাৎ যে আপনার ফ্যামিলি নিয়ে গেলেন, ফ্যামিলি থাকে না, তখন কি হবে, আপনার বাসা ভাড়া থেকে কিছুটা তারা, ধরেন আপনার ফ্যামিলি 4 মান্থস নাই, কিছুটা তারা তখন কেটে ফেলবে। সো ফ্যামিলি নিয়ে যাওয়ার সুযোগ আছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি, এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের পেজকে লাইক শেয়ার দিন, এবং চেষ্টা করুন এই পেজটা আসলে আমরা সোশ্যাল কাজেই ব্যবহার করার চেষ্টা করছি, কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে আসলে পেজটি তৈরি হয়নি। তো সবাই যদি একটু রিভিউ দেন যে পেজ থেকে আসলে আপনারা এডুকেশনাল কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা বা কেরিয়ার রিলেটেড কোনো সাপোর্ট পাচ্ছেন কিনা, তাতে হয়তো বা নতুন নতুন দর্শক আমরা পাবো, আমরা আরো ভালো ভালো প্রোগ্রাম করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমি আপনাকে, আপনার যে প্রোগ্রামগুলো বেশ সম্ভবত 1 থেকে 1.5 মাস যাবত আমি দেখে থাকি, এবং এটা খুবই সময় উপযোগী, এবং আমাদের যারা ইনকামিং ফার্মাসিস্ট তাদের যে কেরিয়ার সচেতনতা, যে তারা কিভাবে তাদের যে লাইফের ফোকাসও ঠিক করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে আপনার প্রোগ্রামগুলো যে তাদের যে ফিউচার টার্গেট সেটাকে ফুলফিল করতে আমার মনে হয় অনেক সহায়তা করে। তো আমি আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এবং আপনার এই প্রোগ্রামের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।